This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন TV9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। শুরু করছি আজকের হটস্পট মানে আপনারা জানেন প্রত্যেক দিনের মতোই বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর, তার ডিটেইলস রিপোর্ট দেবো আপনাদেরকে এবং গভীরে গিয়ে আলোচনা করব। কিন্তু তার আগে আপনাদেরকে দেখাবো ঠিক কোন কোন খবর আজকে আমাদের ফোকাসে রয়েছে, আজকের ইস্যুগুলো কি হটস্পটে এক এক করে আপনাদেরকে দেখাই। একদম শুরুতেই যে ইস্যু আমরা নজর রাখবো, ফার্স্ট ইস্যু আজকে রাজনীতির ধর্মযুদ্ধ কেন বলছি ডিটেইলসে আপনাদেরকে জানাবো অবশ্যই। তবে তার আগে সেকেন্ড ইস্যু এই মুহূর্তে সেটার দিকে নজর রাখা যাক। নিরাপত্তার ভাঙড়, কেন এই কথা বলছি, কি চলছে ভাঙড়ে সেটাও দেখাবো ডিটেইলসে আপনাদেরকে। এর পাশাপাশি আজকে থার্ড যে বিষয়ে নজর রাখতে হবে, বিপর্যয়ের রিপোর্ট। ঠিক রিপোর্টে কি বলা হচ্ছে, আমি তো আমাদের প্লেন ক্র্যাশের ব্যাপারে আর ঠিক কি রয়েছে সমস্তটাই আপনাদেরকে ডিটেইলসে জানাবো। তার পাশাপাশি একদম শুরুতে এই যে খবর আপনাদেরকে দিচ্ছিলাম, রাজনীতির ধর্মযুদ্ধ কেন বলছি, চলুন সেদিকে একবার নজর রাখা যাক। ছাগলের তৃতীয় সন্তান হলেও কিছুটা উপকৃত হতো। এই সরকার আসার পর সংখ্যালঘুতে কিছুই তো হয় না। রাজনৈতিক লড়াই রাজনীতিভাবে বুঝে নেবে। মুসলমানরা এখানে দাওয়ার বোর্ডের মতো ব্যবহার হচ্ছে। মুসলমানদের তো তেজপাতার জাত মনে করে। পশ্চিমবাংলায় কুকুরের সন্তানের থেকেও মুসলমানদের সন্তানদের দুরবস্থা বেশি। তার জন্য তোহা সিদ্দিকও দায়ী আর বাকি নেতাও দায়ী। দেখুন, বিধানসভা ভোট যত এগিয়ে আসছে ততই রাজ্য সরগরম হয়ে উঠছে একাধিক ইস্যু নিয়ে। আর এই ইস্যুগুলোর মধ্যে খুব সামনের সারিতে উঠে আসছে রাজনীতির ধর্মযুদ্ধ। বঙ্গ রাজনীতিতে সংখ্যালঘু ভোটাররা একটা বড় ফ্যাক্টর, সেটা আমি আপনি সকলেই জানি। তাদের ভোট যে দলের দিকে বেশি থাকে তাদের ক্ষমতার রাস্তা এ রাজ্যে তাদের কাছে পরিষ্কার। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বাম জমানা থেকেই এই সমীকরণ একেবারে স্পষ্ট। আচ্ছা, 2011 সালে তৃণমূলের ক্ষমতার আসার পেছনে অন্যতম কারণ মুসলমান সমাজের দুহাত তুলে সমর্থন। তারপর থেকে যত ভোট হয়েছে জোড়া ফুলে মুসলমান ভোট ব্যাংক বেড়েছে। কিন্তু 2026-এ কি বিষয়টা অন্যদিকে বইতে পারে? একটা সময় পর্যন্ত রাজ্যের বিরোধী দলনেতার স্টান্স ছিল মুসলিম ভোট ছাড়াই রাজ্যের ক্ষমতা দখল। কিন্তু গেরুয়া শিবিরের নতুন রাজ্য সভাপতি কিছুটা উল্টো পথে হাঁটলেন। প্রথম দিন তিনি রাজ্যের মুসলমান সমাজের দিকে একটা প্রশ্ন ছুড়ে দিলেন। মরছে মুসলমান, মারছে মুসলমান, কারা এই অবস্থা তৈরি করলো? যারা আমাদের ভোট দিচ্ছেন না, যারা আমাদের থেকে দূরে থাকছেন, আপনারা প্রয়োজন যদি মনে করেন বিজেপিকে অচ্ছুত অস্পৃশ্য মনে করেন, আপনারা ভোট দয়া করে দেবেন না। কিন্তু আপনারা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করুন, গত 3 বছরে পশ্চিমবঙ্গে যত খুন হয়েছে তার মধ্যে মুসলমানের সংখ্যা কত? শ্রমিক ভট্টাচার্যের কথায় মারছে মুসলমান, মরছে মুসলমান, এই লাইনটাই এখন রাজ্য রাজনীতিতে তুমুল চর্চার বিষয়। রাজ্য বিজেপি সভাপতির কথার রেশ ধরে মুসলমান সমাজের প্রতিনিধিদের সঙ্গে কথা বলা শুরু করি আমরা। ফুলপুরা শরীফের পীরজাদা তোহা সিদ্দিকী থেকে ইব্রাহিম সিদ্দিকী কিংবা আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী, সবার মুখে বঞ্চনার বিস্ফোরণ। ছাগলের তৃতীয় সন্তান হলেও কিছুটা উপকৃত হতো সংখ্যালঘুরা। আমি বলছি ছাগলের তৃতীয় সন্তানের জায়গাতেও রাখেনি সংখ্যালঘুদেরকে। মরছে কে? মুসলমান। মারছে কে? মুসলমান। বিগের ময়দান ভাড়াবে কে? মুসলমান। শহীদ মিনার ময়দান ভাড়াবে কে? মুসলমান। বাঁশ নেবে কে হাতে? মুসলমান। মারবে কাকে? মুসলমান। সংখ্যালঘুদের নিয়ে চায়ের কাপ, চা খাওয়া হয়ে গেছে, ডাস্টবিনে কাপটা ফেলে যায়। সংখ্যালঘু তোষণের নামে সংখ্যালঘুদের শোষণ করা হচ্ছে। যে জায়গায় যে পোস্টে যাওয়ার কথা ছিল শিক্ষিত সমাজের, সে জায়গায় চলে গেছে মূর্খ সমাজ। আর পদের বেলায় উপ মানে উপপ্রধান, সভাপতি সিট দেওয়া হবে না। পশ্চিমবাংলায় কুকুরের সন্তানের থেকেও মুসলমানদের সন্তানদের দুরবস্থা বেশি। রান্না করতে গেলে তেজপাতা দিয়ে রান্নাটা খুশবু করে নেবে, আর বাকি পাতে আসবে হন ওটা চুষে ছিঁড়ে করে ফেলে দেবে। পশ্চিমবঙ্গের তো তেজপাতার জাত মনে করে। কুকুরের সন্তানের জন্য মিড ডে মিলের অ্যারেঞ্জ করতে বললেও মুসলমানদের সন্তানদের জন্য দীর্ঘদিনের যেটা দাবি, তাদের যারা পড়াশোনা করছে আনএডেড মাদ্রাসাতে, তাদের মিড ডে মিলের ব্যবস্থা করার কোনো ব্যবস্থা হচ্ছে না। মানে এটা বোঝাই যাচ্ছে ব্যবহার ছাড়া আর অন্য কিছু নেই। এরা কিছু পাবে না কিমিনে। এরা মার খেচ্ছে, মার খাবে কিমিনে। খাই চায়ের কাপড়ের মধ্যে ব্যবহার করলে কাজ মিটে গেলে ফেলে দাও।
এই কিছুদিন আগের কথা, নিজের বিধানসভা এলাকায় গিয়ে বিক্ষোভের মুখে পড়েছিলেন রাজ্যের মন্ত্রী ও সংখ্যালঘু মুখ সিদ্দিকুল্লাহ চৌধুরী। নিশ্চয়ই মনে রয়েছে আপনাদের। ক্ষোভ উগরে দিতে গিয়ে তার মুখে উঠে এসেছিল ভোটের অঙ্ক। অনেকের মতে এটা ছিল থ্রেট। টিএমসিকে স্বীকার করতে আমাদের অবদান ছাড়া টিএমসি আসতে পারতো না। টিএমসিকে স্বীকার করতে আমাদের অবদান ছাড়া টিএমসি আসতে পারতো না। দেখুন, তৃণমূল বরাবর দাবি করে এসেছে ধর্ম নিয়ে রাজনীতি তারা করে না, কিন্তু বিরোধীরা আবার সেটা মানতে নারাজ। শাসক বিরোধী কথা লড়াইয়ে সরগরম রাজ্য রাজনীতি, বলতে পারেন রাজনীতি ধর্মযুদ্ধ। তাদের বলবো সরাসরি রাজনীতিতে আসুন, রাজনৈতিক লড়াই রাজনীতিভাবে বুঝে নেবে। আজ যদি ব্যবহার করা হয় মুসলমানদেরকে তেজপাতা হোক বা এঁঠো ভাঁড়, তার জন্য তোহা সিদ্দিকেও দায়ী আর বাকি নেতাও দায়ী। এইভাবে মুসলিমদের খাটো করা উচিত না। মুসলিমরা তারাও হিন্দুদের মতো সমান অধিকারের অধিকারী। এটা কে বলছে, যা বলছে জানি না, মমতা ব্যানার্জি নিজে বলছে। মমতা নিজে বলেছে আমি ডিজেল গাইদের পছন্দ করি, তারা দুই চারটে লাত মারলে আমাকে যায় আসে না, কারণ তারা ভোট। বাংলার মানুষ ধর্মকে সামনে রেখে রাজনীতি কোনোদিনও করেনি। সেটা যারা উগ্র হিন্দুত্ববাদ প্রচার করতে চায় তাদেরকেও বাংলার মানুষ জবাব দিয়েছে। কে বোম মারছে আর কে মরছে, কে জেলে যাচ্ছে, সব মুসলমান। তার জন্য বিজেপি দায়ী নেই কমপক্ষে। ভোটের জন্য মুসলমান, এটাই তৃণমূলের প্রকৃত মুসলমানের প্রতি ভালোবাসা। কার দাবি ঠিক, কার দাবি ভুল, সেটা নির্ধারণ করা আমাদের কাজ নয়। আমরা শুধু সবার কথা আপনাদের সামনে তুলে ধরছি। এবার আরো একটা বিষয় তুলে ধরার পালা, গতকালের দুটি খুনের ঘটনা। একদিকে ভাঙড়ের তৃণমূল নেতা খুন, অন্যদিকে মালদায় তৃণমূল নেতা খুন। মালদার ঘটনায় কালই মূল অভিযুক্ত তৃণমূল নেতা গ্রেপ্তার হয়েছে। আজ আরো 3 জন তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে ভাঙড়ের দিকে নজর দিন, ভাঙড়ের ঘটনায় এখনো অবধি কাউকে গ্রেপ্তার করা যায়নি। আর এর মধ্যেই ভাঙড়ের নিহত তৃণমূল নেতা রেজাক খানের স্ত্রীকে গ্রুপ ডি সরকারি চাকরি দেওয়ার কথা জানালেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। মুখ্যমন্ত্রীর নির্দেশেই এই চাকরি জানালেন শওকত। মুখ্যমন্ত্রীর তিনি এই চাকরি ব্যবস্থাটা করেছেন। আমরা সমস্ত পেপারসপত্র সোমবার দিন জমা দেব। দিদি এই ব্যবস্থা করেছে। কিন্তু দেখুন, এই চাকরি নিয়েও প্রশ্ন তুলছে রাজ্যের বিরোধী দল বিজেপি। তাদের প্রশ্ন, রাজনৈতিকভাবে কেউ খুন হলে এভাবে সরকারি চাকরি দেওয়া যায়? তাকে চাকরি দিয়েছে, সে চাকরির আমি বিরোধিতা করতে চাই না এই অর্থে, কিন্তু এই চাকরিটা দেওয়াটাও অনৈতিকভাবে উনি পদ্ধতিতে দিয়েছেন। তিনি চাকরিটা কেন পেলেন সেটা ব্যাখ্যা করতে পারি, কারণ এটা তৃণমূল ভার্সেস তৃণমূল। এই কারণেই যদি মারা গিয়ে থাকেন তাহলে বকটুয়ের লোকগুলোর চাকরি হয়নি কেন, একই প্রশ্ন উঠবে। তামান্নার পরিবার শুধু সিপিএম করে বলে চাকরি পেল না কেন ওর পরিবারের কেউ? একই প্রশ্ন উঠবে এই পঞ্চায়েত নির্বাচনে 30 জন, টোটাল বোধহয় 64-65 জন মানুষ মরেছে, তার মধ্যে 30 জন তৃণমূল মরেছে। আচ্ছা ঠিক আছে, বিজেপির যারা মরেছে দিতে হবে না চাকরি, আইএসএফের যারা মরেছে দিতে হবে না চাকরি, তৃণমূলগুলোর অন্তত চাকরি হোক। আরে ভাই, মায়ের চোখের জল তো তৃণমূল কংগ্রেস বিজেপি হয় না। আর এইসবের মাঝেই আরো একটা বিষয় লক্ষ্য করার মতো, ভাঙড়ের তৃণমূল নেতাদের নিরাপত্তা। কালই আপনাদের হটস্পটে আমরা দেখিয়েছি, কলকাতা পুলিশের আওতায় থাকলেও ভাঙড়ের অনেক স্থানীয় মানুষই মনে করেন ভাঙড় আছে ভাঙড়ে, আইন শৃঙ্খলার কোনো উন্নতি নেই। আজকের একটা সিদ্ধান্ত সাধারণ মানুষের আশঙ্কা আরো বাড়িয়ে দিল নাকি? কেন বলছি জানেন? কারণ রজ্জাক খান খুনের পর ভাঙড়ে একের পর এক তৃণমূল নেতার নিরাপত্তা বাড়ল। চালতাবেড়িয়া অঞ্চলের পঞ্চায়েত প্রধান নিজাম মোল্লা সহ 4 জনকে নতুন করে পুলিশের নিরাপত্তা দেওয়া হয়েছে। ভাঙড় 2 নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মমিনুল ইসলাম, কাশেবুল ইসলাম, এমনকি ছাত্রনেতা সাবিরুল ইসলামও পেলেন পুলিশের নিরাপত্তা। জেলা পরিষদের সদস্য তথা কৃষি ও সেচ সমবায় সমিতির কর্মাধ্যক্ষ বাহারুল ইসলামের আরও একজন নিরাপত্তারক্ষী বাড়ানো হলো। ভাঙড় 2 সংখ্যালঘু সেলের সভাপতি মাসিন গাজীর তারও নিরাপত্তা বাড়ানো হলো। তাহলে বুঝুন কাণ্ড, শাসক দলের নেতারাই যদি এতটা নিরাপত্তাহীনতায় ভোগেন, তাহলে সাধারণ মানুষকে অভয় দেবেন কারা? দলের গোষ্ঠীদ্বন্দ্ব এবং লুটের বখরা নিয়ে দ্বন্দ্ব খুব স্বাভাবিক। তৃণমূলকে মারছে, আর দেখুন মুসলমানকে মারছে। সারা পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূলকে খুন করছে, এটা আরো বাড়বে আগামী দিন। ভাঙড়ের বুকে তৃণমূলের অস্তিত্বকে শেষ করে দেবে, তাহলে মূর্খের স্বর্গে বাস করছেন। যে গত কয়েক বছরে ইতিহাসে
সব থেকে বেশি মুসলমান খুন হয়েছে মুসলমানের দ্বারা। তার একটাই কারণ, লুট করে খাবার যে সমস্ত সামগ্রী দরকার সেই সামগ্রীতে এখন সংকট আসছে। এবারের বিধানসভা নির্বাচনে আইএসএফ ওখানে 1 লাখের বেশি ভোটে হারবে, সেটা বুঝতে পেরেছে বলেই এই নওশাদ সিদ্দিকীর দল এই লুম্পেনগিরির রাস্তায়, গুন্ডামির রাস্তায় হাঁটছে। এ তো ভয়ঙ্কর ব্যাপার। কাজেই সরকারটা মুসলমানের উন্নয়ন চাইছে না, মুসলমানকে দিয়ে গুন্ডাগিরি করে ভোট লুট করতে চাইছে। এবার আসা যাক আরো একটা বড় খবরে। সকাল থেকে কলকাতা উত্তপ্ত। আইআইএম জোকায় ধর্ষণের অভিযোগ, মূল অভিযুক্ত গ্রেপ্তার। কিন্তু বিকেল হতে না হতেই এই ধর্ষণ কাণ্ডে চাঞ্চল্যকর একটা মোড়। মেয়েকে ধর্ষণ করা হয়নি এই দাবি খোদ অভিযোগকারিনীরই বাবার। তার দাবি, মেয়ে নিজেই তাকে বলেছে এরকম কোনো ঘটনা ঘটেনি। মেডিকেল পরীক্ষার সময় নাকি পুলিশই তার মেয়েকে ধর্ষণের কথা বলতে বলেছিল। মারাত্মক অভিযোগ। কি বলছেন নির্যাতিতার বাবা, শুনুন। আমি মানে পুলিশকে বলি যে ওরা একটা অভিযোগের কথা বলেছে, কিন্তু আমার মেয়ের কাছে আমি যা জানলাম যে এরকম কোনো ঘটনাই বলছে ঘটেনি। তারপর কি বললো পুলিশ? বলছে আমি একটা এফআইআর করেছি, একটা ছেলেকে অ্যারেস্ট করেছি। আমি মেয়ের সঙ্গে কথা বলে জানলাম, মেয়ে বললো না এরকম কিছু হয়নি, আমাকে পুলিশ বলছিল আপনি মেডিকেলে গিয়ে এই বলবেন, আমি সেগুলো কিছু বলিনি ওগুলো। তাহলে কি দাঁড়ালো? নির্যাতিতার বাবার বয়ানে গোটা ঘটনাই অন্যদিকে মোড় নিয়েছে। মূল অভিযুক্ত ম্যানেজমেন্ট ছাত্রকে 19 জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। ঠিক এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ আসছে, আপনাদেরকে জানিয়ে রাখি এই মুহূর্তে বড় খবর। অবশেষে পুলিশের দ্বারস্থ সাসপেন্ডেড টিএমসিপি নেত্রী রাজন্না হালদার। সোনারপুর থানায় ছবি বিকৃতির অভিযোগ দায়ের রাজন্না হালদারের এই মুহূর্তের বড় খবর। অবশেষে পুলিশের দ্বারস্থ সাসপেন্ডেড টিএমসিপি নেত্রী রাজন্না হালদার। সোনারপুর থানায় ছবি বিকৃতির অভিযোগ দায়ের রাজন্না হালদারের। এআই ব্যবহার করে ছবি বিকৃত করে ছড়িয়ে দেওয়ার অভিযোগ রাজন্নার। অভিযোগপত্রে নির্দিষ্ট করে কারণ নাম লেখেননি রাজন্না, এমনটাই জানা যাচ্ছে। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি এই মুহূর্তে হটস্পটে একটা ব্রেকিং নিউজ, বড় খবর। অবশেষে পুলিশের দ্বারস্থ সাসপেন্ডেড টিএমসিপি নেত্রী রাজন্না হালদার। সোনারপুর থানায় ছবি বিকৃতির অভিযোগ দায়ের রাজন্না হালদারের। এআই ব্যবহার করে ছবি বিকৃতি করে ছড়িয়ে দেওয়ার অভিযোগ রাজন্নার। অভিযোগপত্রে নির্দিষ্ট কোনো নাম লেখা হয়নি রাজন্নার তরফে, এমনটাই জানা যাচ্ছে। যে ছবি কথা বারবার করে রাজন্না জানিয়েছিল, এবার সেই নিয়ে অবশেষে তিনি পুলিশের দ্বারস্থ হয়েছেন। আরো আপডেট নেব আমরা এই বিষয়ে। আমাদের প্রতিনিধি সুমন আমাদের সঙ্গে রয়েছে। সুমন, দেখো সোনারপুর পুলিশ স্টেশন, তার সাথে সাথে বারুইপুর পুলিশ ডিস্ট্রিক্টের যে এসপি রয়েছেন এবং সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের ডিসি, প্রত্যেককে কিন্তু মেল মারফত এই অভিযোগ জানানো হয়েছে, যেখানে এআই ছবির সম্পর্কে পরিষ্কার কথা বলা হয়েছে এবং বলা হয়েছে যে তিনি সাসপেন্ডেড তৃণমূল নেত্রী এবং তার এই এআই ছবি শেয়ার করার অর্থ হচ্ছে তাকে ডিফেম করা। তাই পূর্ণাঙ্গ তদন্তের দাবি করেছেন রাজন্না হালদার এবং তার সঙ্গে সঙ্গে কারা এই এআই ছবি নিয়ে একে অন্যের ফোনে শেয়ার করেছে প্রয়োজনে তাদের নামও কিন্তু তিনি পুলিশের কাছে দিতে রাজি। এটা থেকে দুটো বিষয়, এক, পুলিশ তদন্ত করবে, জানা যাবে যে এআই ছবি কোত্থেকে সৃষ্টি হয়েছে। দুই, তৃণমূল কংগ্রেসের সঙ্গে রাজন্নার দূরত্ব কিন্তু কোথাও একটা স্পষ্ট হয়ে যাচ্ছে। তার কারণ রাজন্না বারবার করে বলছিলেন যে দলের জন্য, দলের স্বার্থে আমি থানায় অভিযোগ জানাচ্ছি না, কিন্তু শেষ পর্যন্ত তিনি যখন এই পদক্ষেপটি করছেন, অন্যদিকে সজল ঘোষের ফোন তার কাছে আসছে, কোথাও কিন্তু তার তৃণমূল ত্যাগের যে সম্ভাবনা, সাসপেনশনের পরেও তিনি কিন্তু তৃণমূল সমর্থন চালিয়ে যাচ্ছিলেন, সেটা কিন্তু প্রবল হচ্ছে। বেশ, নজর রাখো সুমন, ধন্যবাদ। এবার চোখ রাখা যাক বিপর্যয় রিপোর্টের দিকে। সেই বিপর্যয় যা সকলকে বলা যেতে পারে নাড়িয়ে দিয়ে গেছিল। আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনার 1 মাস পর চাঞ্চল্যকর একটা রিপোর্ট। এএআইবির রিপোর্টের সামনে এলো আহমেদাবাদ লন্ডন বিমানের ভয়ঙ্কর পরিণতির কারণ। রিপোর্ট অনুযায়ী আহমেদাবাদ এয়ারপোর্ট থেকে টেক অফের কয়েক সেকেন্ডের মধ্যেই এয়ার ইন্ডিয়ার বিমান AI-171 এর 2টি ইঞ্জিনই বন্ধ হয়ে যায়। মাটি থেকে উপরে ওঠার মুখে থ্রাস্ট কমে যাওয়ার ফলেই তৈরি হয় সমস্যা। রিপোর্টে দেওয়া তথ্য অনুযায়ী 1 সেকেন্ডের ব্যবধানে 2টি ইঞ্জিনে ফিউল সাপ্লাই বন্ধ হতেই বন্ধ হয়ে যায় ইঞ্জিন, গতিও কমে যায়। পাইলটদের হাতে ইঞ্জিনটি ফের চালু করার মতো যথেষ্ট সময় ছিল না। আর এই তদন্তে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে বিমানের ককপিট রেকর্ডার। রেকর্ডারের তথ্য অনুযায়ী বিমান মাটি ছাড়ার পরই এক পাইলট অপর পাইলটকে জিজ্ঞেস করেন ফিউল কাট অফ কেন করা হলো। জবাবে অপর পাইলট জানান তিনি এরকম কিছু করেননি, অর্থাৎ 2টি ইঞ্জিনই বন্ধ।
সুইচগুলি কাট অফে কেন সরে গেল বা কিভাবে গেল খতিয়ে দেখছে তদন্তকারীরা। কিন্তু প্রশ্ন হচ্ছে, বিমানের জোড়া ইঞ্জিনই বন্ধ হলো কিভাবে? পাইলটদের ভুল নাকি যান্ত্রিক ত্রুটিতে এই ইঞ্জিন বন্ধ? উড়ানের 3 সেকেন্ড পরই জোড়া ইঞ্জিন বন্ধ হয়ে যায়। মাত্র 1 সেকেন্ডের ফারাকে বন্ধ 2 ইঞ্জিনের জ্বালানি সুইচ। সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায় ইঞ্জিনের জ্বালানি সরবরাহ। বন্ধ করলে কেন? এক পাইলট অন্যজনকে প্রশ্ন করেন। আমি বন্ধ করিনি জানিয়ে দেন অন্য এক পাইলট। ককপিট ভয়েস রেকর্ডারের এই তথ্যে আরও বাড়ল ধন্দ। সকালেই বিমানের স্টেবিলাইজার সেন্সরে ত্রুটি ধরা পড়ে। দিল্লি আহমেদাবাদ উড়ানের পাইলট ত্রুটির কথা জানান। ত্রুটি ঠিক করে 11টা 40 মিনিটে বিমান ওড়ার ছাড়পত্র দেওয়া হয়। আর কোনো ত্রুটি ছিল কি? এখন সেটাই প্রশ্ন। টেক অফ করার পর আচমকা বলা হচ্ছে যে ফিউল সুইচটা নাকি অফ হয়ে গেছে, কাট অফ পজিশনে চলে এসেছে, মানে আফটার ডিজাস্টার সেটা দেখা গেছে। এই সুইচটা কোনো পাইলট মানে উন্মাদ না হলে সে করবে না। আর ফিউল সুইচ সবসময় একটা গার্ডেড সুইচ হয়, মানে আমি ইচ্ছা করলাম টুক করে হাত দিয়ে অফ করে দেবো তা হতে পারে না। আর এই ফিউল সুইচে যেতে গেলে আমাকে হাতটা অনেক এক্সটেন্ড করতে হবে। আর একজন পাইলট আরেকজনকে বলছে যে তুমি এটা বন্ধ করলে কেন, বা আরেকজন বলছে আমি এটা করিনি। হ্যাঁ, তো এটা কিন্তু কোনো উন্মাদ না হলে কেউ করবে না। আর এটা সুইচটা একবার ফাট করে হাত তুলে আমি উইদিন আ সেকেন্ড একটার পর আরেকটাকে আমি অফ করতে পারবো না, মানে তার জন্য কিছুটা টাইমও লাগবে। তো এটা আমার যতদূর মনে হয় এটা একটা মেকানিক্যাল ব্যাপার হওয়ার চান্স সবচেয়ে বেশি, কেন ফ্র্যাকশন অফ এ সেকেন্ড, 1 সেকেন্ডের ডিফারেন্স দুটো সুইচই যদি বন্ধ হয়ে যায় এটা একটা মেকানিক্যাল প্রবলেম হওয়াটা স্বাভাবিক ব্যাপার। কার কি জন্য কীভাবে রিয়্যাক্ট হচ্ছে ককপিট রেকর্ডার থেকে পুরোপুরিভাবে সেটা জানা সম্ভব নয়। তার সঙ্গে নানা রকমের মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল কেন ফেলিওর কী হচ্ছে ইনভেস্টিগেশনের দরকার হয়। এক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। তাই জন্য আমাদের ওয়েট করা উচিত। এমনও একটা শুনেছিলাম থিওরি যে পাইলটের সিট যেটা ফিক্স থাকে তার একটা তার পিন থাকে, সিট লকিং পিন, সেই লকিং পিনটা যদি ভেঙে যায় সিটটা পেছনে চলে যাবে। আমার সিট পেছনে চলে গেলে আমার যে জয়স্টিকটা আছে সেটা পেছনে যাবে এবং আমার বডি ওয়েট অনুযায়ী সেটা তখনই পেছনে গেলেই ইঞ্জিনে থ্রাস্ট কমে যাবে এবং ফুয়েল যাবে না। তার জন্যও হতে পারে। এখনও আমরা কিছুই বলতে পারি না। পরিযায়ী শ্রমিকদের হেনস্থার ইস্যুকে সামনে রেখে বাঙালি অস্মিতার শান তৃণমূলের। বিজেপি বাংলা বিরোধী এই মর্মে বিশেষ প্রচার অভিযান শুরু করছে রাজ্যের শাসক দল। কোচবিহার, আলিপুরদুয়ার, মালদা, জলপাইগুড়িতে রাজ্যের সীমান্তবর্তী এলাকায় বিশেষ প্রচার শুরু হবে। তৃণমূলের দাবি, বিজেপি শাসিত রাজ্যেই এই সমস্যা হচ্ছে। এই আবহে অসমের মুখ্যমন্ত্রীর বক্তব্যের তীব্র সমালোচনা করা হয়েছে। এবার 21শে জুলাইয়ের মঞ্চেও বাঙালি অস্মিতায় আঘাতের ইস্যু বড় হয়ে উঠতে পারে বলে তৃণমূল সূত্রে খবর। এটা সহ্যের সীমা অতিক্রম করছে। বাংলা ভাষার বিরুদ্ধে ওদের যে এই হিংসাত্মক মনোভাব, বাংলা বললেই বাংলাদেশি বলে দাগিয়ে দিচ্ছে, বিএসএফ এর হাতে তুলে দিচ্ছে। বিএসএফ সীমান্তে ছেড়ে দিয়ে বলছে ওদিকে চলে যাও, এদিকে এলে গুলি করে মারবো। কোন দিকে নিয়ে যাচ্ছেন এরা? বাংলা এবং বাঙালি এক হয়ে এর প্রতিবাদ করবে। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে সরব তৃণমূল কংগ্রেস। তৃণমূলের দাবি, জাতিগত জনগণনায় যারা নিজেদের মাতৃভাষা বাংলা বলে উল্লেখ করবেন তাদের অবৈধ বাংলাদেশি বলেছেন হিমন্ত বিশ্ব শর্মা। হিমন্ত বিশ্ব শর্মার একটি ভিডিও পোস্ট করে সরব তৃণমূল কংগ্রেস। বিজেপি বাঙালি আর বাংলাদেশের মধ্যে পার্থক্যটাই মুছে দিতে চাইছে। বিজেপি বাঙালিদের বাংলাদেশি বলে চিহ্নিত করে দেশ ছাড়া করতে চাইছে। ডিটেনশন ক্যাম্পে পাঠানোর পরিকল্পনা বিজেপি। এক্স হ্যান্ডেলে পোস্ট করে হিমন্তের বিরুদ্ধে বাঙালি বিদ্বেষ ছড়ানোর অভিযোগ তৃণমূলের। তুমি যদি ঘৰত অসমীয়াত কথাই নোকোৱা, তুমি মিছা কথা কিয় পঞ্জীয়নত দিবা? তুমি ঘৰতো অসমীয়া ভাষা সঁচাকৈয়ে নোকোৱা, কি ভাষা কয়তো আমি টিভিত শুনিয়ে আছো। গতিকে যদি ঘৰত তুমি বঙালী ভাষাত কথা পাতা, তুমি পঞ্জীয়নত অসমীয়া ভাষাত কথা পাতা বুলি মিছা তথ্য কিয় দিবা? ই কি বুজাব যে তাৰমানে অসমত ইমান বাংলাদেশী সোমালে গন্তি কৰিব আমাক সুবিধাই দিয়া হ'ব, তেতিয়া এনআৰচিৰ প্ৰয়োজনে নহ'ব, বাংলাদেশী আমি গন্তিয়ে কৰিব পাৰিম। গতিকে মোক যদি সুবিধা কৰি দিয়ক। মই ধন্যবাদ জনাইছোঁ এবিএমচিক যে বাংলাদেশী কাউণ্ট কৰাৰ নতুন ৰাস্তা এটা দিব খুজিছে, ভালেই হ'ব। গতিকে এইবিলাক ভয় বিজেপি চৰকাৰে নাখায়, হিমন্ত বিশ্ব শৰ্মাই নাখায়। এভিকশ্যন চলি আছে, চলি থাকিব।
বাংলা ভাষা এর বিরুদ্ধে বিজেপির যে তীব্র ঘৃণা এবং বিদ্বেষমূলক রাজনীতি শুরু হয়েছে, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলছেন যে যদি কেউ বলেন মাতৃভাষা বাংলা তাহলে বিদেশি চিহ্নিত করতে সুবিধা হবে। আমরা যারা বাংলায় কথা বলি আমরা সবাই বিদেশি। যদি উনি বাংলাদেশকে ইঙ্গিত করে অনুপ্রবেশকারীদের সম্পর্কে বলে থাকেন তাহলে তো প্রথম অমিত শাহ বিএসএফ এর ব্যর্থতার কথা ওনার বলা উচিত। সেটাকে ঢাকতে যারা বাংলায় কথা বলে তাদের সকলকে আপনি বিদেশি বলছেন। ক্লারিফিকেশন দিয়ে ক্ষমা চাওয়া উচিত, বিজেপির ক্ষমা চাওয়া উচিত। আর আপনারা দয়া করে বিবেচনা করুন, এই বিজেপি হচ্ছে একটা বাংলা বিদ্বেষী দল। এই মুহূর্তে আরো একটি খবর দিয়ে আপনাদের, সাহারা গোষ্ঠীর সম্পত্তি বিক্রির টাকা তছরুপের অভিযোগে গ্রেপ্তার 2। আপনাদেরকে জানিয়ে রাখি, ইডির জালে জিতেন্দ্র প্রসাদ বর্মা ও অনিল আব্রাহাম। সাহারা গোষ্ঠীর ম্যানেজার ছিলেন অনিল। অভিযুক্তদের বিরুদ্ধে আমানতকারীদের টাকা আত্মসাতের অভিযোগ। সুপ্রিম কোর্টের নির্দেশে সাহারার সম্পত্তি বিক্রি করে আমানতকারীদের ফেরানো হচ্ছে। এই সম্পত্তি বিক্রির কিছু টাকা ব্যাংকের মাধ্যমে সেবি অ্যাকাউন্টে জমা পড়ছে। অভিযুক্তরা বাকি টাকা নগদের মাধ্যমে নিজেরা আত্মসাৎ করছিল বলে অভিযোগ। এই অভিযোগে পৃথকভাবে মামলা রুজু করে ইডি। 2 অভিযুক্তকে তলব করে জিজ্ঞাসাবাদের পর তাদের গ্রেপ্তার করা হয়। ভারতকে বিশ্ব মানচিত্রে স্থান করে দেওয়া বিবাহের 1 বছর, অনন্ত রাধিকার চিরস্থায়ী বন্ধন।